সেলফ বিলিফটা খুব ইম্পর্টেন্ট, যে না আমি পারি, আমি না পারলে আমি শিখতে পারি, আমি শিখে আমি আরো বড় হতে পারি। এই ন্যারেটিভটা যদি সেলফ বিলিফটা থাকে, তাহলে it makes the world of a difference. Leadership happens when you're absolutely outside your comfort zone, এবং এটা যদি বাবা মারা ছোটবেলা থেকে শুরু করতে থাকে, তাহলে কিন্তু মেয়েদের কনফিডেন্স অনেক স্ট্রং হয়। We all have a role to play. We demand or we request a support system, but we are also part of other people's support system. যে ফিমেল, যে মহিলারা ভালো করছে, ওনাদের কিন্তু সাপোর্ট সিস্টেম ইজ ভেরি স্ট্রং। আপনি আছেন হেড অফ সাস্টেনেবিলিটিটাই, তো আপনার মতে সাস্টেনেবিলিটিটা কি, এবং আপনি প্রাণের সাস্টেনেবিলিটিটাকে কিভাবে ড্রাইভ করছেন, কি রোলস গুলো প্লে করছেন? 1,00,000 কন্ট্রাক্ট ফার্মারদের সাথে আমরা আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শি লিডস। দিস ইজ ইয়োর হোস্ট ইশরাত করিম। আজকে আমি অনেক এক্সাইটেড, কারণ আমাদের গেস্ট আজকে খুবই স্পেশাল একজন মানুষ, সুমাইয়া তাবাসসুম আহমেদ আপু। আপু প্রাণ RFL এর বাংলাদেশের সাস্টেনেবিলিটি লিড, এবং ওনার সাথে আজকে আমরা অনেক গল্প করব। আপু কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাকে খুব সুন্দর লাগছে। Thank you so much, and I wanted to thank you also to have me on the show today. It's our honor. So Apu, I would like to ask you about your journey. How were you? আপনি একজন ছোটবেলা থেকে স্কুল লাইফটা কেমন ছিল, কলেজ লাইফটা কেমন ছিল, ইউনিভার্সিটি লাইফটা কেমন ছিল, প্লিজ? Sure. So আমি যদি নিজের একটু ফ্যামিলি থেকে শুরু করি, আই এম আ অনলি ডটার অ্যান্ড অনলি চাইল্ড বাবা মায়ের। সো আমি আসলে প্রথম থেকে বেশ কি বলবো প্রোটেক্টেড একটা স্পেসে বড় হই। মানে ইভেন দো 90s was relatively a safer society and environment, even then I grew up in a quite a protective environment. So আমি আমার স্কুলিং করি সাউথ ব্রিজ স্কুলে। সো আমি একদম প্লে গ্রুপ থেকে ক্লাস 10 পর্যন্ত আমি একই স্কুলে থাকি। সো আই গ্রিউ আপ with the same group of friends, এবং আমরা একই সেম গ্রুপ, আমরা আবার মাস্টার মাইন্ডে এ লেভেলস করতে যাই। সো আই বেসিক্যালি হ্যাড আ ভেরি স্মল ক্লোজ নেট সার্কেল অফ ফ্রেন্ডস। সো উই গ্রু আপ টুগেদার, এবং আমাদের স্কুলটাও কিন্তু বেশ ছোট ছিল। সো আমাদের ক্লাস সাইজ ছোট ছিল, এবং আসলে গ্রোয়িং আপ আমি আপনার সাথে আগেও যেটা বলছিলাম, যে আমাদের টিচাররা আমাদেরকে এত ভালোবেসে এত যত্ন করে বড় করেন, that I was quite grateful to be in a space where the teachers and the students were exceptionally supportive. So আমার স্কুল এবং কলেজ সাউথ ব্রিজ এবং মাস্টারমাইন্ড, তারপরে আমি আন্ডার গ্রাজুয়েটে ঢুকি ব্র্যাক ইউনিভার্সিটিতে ইকোনমিক্স ডিপার্টমেন্টে। সো সেখানে আমার 4 বছর কাটে। আমি মেজর করেছি ইকোনমিক্সে, মাইনর করেছি সোশিওলজিতে। সো সেখানেও আমার দেখা গেছে যে ফ্রেন্ড গুলা বিদেশে যায়নি, তারা আমার সাথে একসাথে ছিল। সো উই কন্টিনিউড দ্যাট রিলেশনশিপ, এবং লাইক এ ফ্যামিলি, অ্যাবসলিউটলি লাইক আ ফ্যামিলি, অ্যাবসলিউটলি লাইক আ ফ্যামিলি। এবং স্পেশালি যেহেতু আমার ভাই বোন নেই, মাই ফ্রেন্ডস ওয়ার ভেরি ক্লোজ, অ্যান্ড দে ওয়ার কোয়াইট আ বিল্ডিং ব্লক ইন মাই চাইল্ডহুড অ্যান্ড ইভেন ইন দ্য অ্যাডাল্ট লাইফ। সো 4 বছরের ইউনিভার্সিটি করি ইকোনমিক্সে ব্র্যাক ইউনিভার্সিটিতে। সেখানে সোশিওলজিতে মাইনরের কারণ হচ্ছিল আসলে ইকোনমিক্স যখন পড়ছিলাম, তখন আমাদের কয়েকজন টিচার ছিলেন যাদের সাথে আসলে ওনাদের কথা শুনতে খুব ভালো লাগতো। ইভেন টিচার্স কর্নারে যখন যেতাম আমি ওভার হিয়ার করতাম। সো তখন মনে হলো আচ্ছা 1-2টা কোর্স করি। তো কোর্স করতে করতে এত ভালো লেগে গেল, এবং আসলে টিচিং মেথডস এবং টিচিং ওয়েজ এত ভালো ছিল যে ঘুরে ফিরে আমি ওনাদের কোর্স প্রতি সেমেস্টার করতাম, which resulted in a minor in sociology. এটা অবভিয়াসলি এখন আপনার ক্যারিয়ারে অনেক হেল্প করছে, বিকজ ইউ আর ওয়ার্কিং ইন সাচ এ ডিপার্টমেন্ট যেখানে আপনাকে অনেক পাবলিক এনগেজমেন্ট করতে হচ্ছে। সো অবভিয়াসলি ইট হেল্পস আ লট। আমারও আপনার সাথে অনেক সিমিলারিটি আছে, কারণ আমিও সেম স্কুলে একদম নার্সারিতে ভর্তি হয়েছি, HSC ইন্টারমিডিয়েট পর্যন্ত ছিলাম, অ্যান্ড আই হ্যাড দ্য সেম গ্রুপ অফ ফ্রেন্ডস, আমরা একসাথে বড় হয়েছি। তো এটা একটা অন্য লেভেলের স্পেশাল থিং আসলে। সো আই ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং ভেরি ডিফারেন্ট, যেটা আমি আসলে আমাদের ইউজুয়ালি গেস্টদেরকে জিজ্ঞাসা করি না। সেটা হচ্ছে যে ইউ বিং এ সিঙ্গেল চাইল্ড, আপনার ফ্যামিলিতে আপনি একমাত্র ডটার, আপনি এটাকে কিভাবে ট্যাকেল করেছেন? অনেক সময় দেখা যায় যে ফ্যামিলিতে অনলি চাইল্ড হলে অনেক প্রেশার থাকে, বাবা মা অনেক ইনসিকিউর থাকেন, এবং ইউ বিং এ ডটার এটা তো আরো এক্সট্রা লেয়ার্স অ্যাড করেছে। সো হাউ ডিড ইউ ম্যানেজ টু ট্যাকেল ইট? হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স অ্যান্ড টেক অন দিস? দ্যাটস আ ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। এবং আসলে হয় কি যে
আমার ফ্যামিলি ওয়াজ এক্সেপশনালি সাপোর্টিভ টু মি, এবং আসলে আমি যা করতে চেয়েছি কখনো না করেনি। আচ্ছা। তো আমি স্কুলে আমাদের স্কুল টিমের বাস্কেটবল টিমে ছিলাম, ভলিবল টিমে ছিলাম, ফুটবল টিমে ছিলাম। সো আই ওয়াজ কোয়াইট স্পোর্টি। আচ্ছা। সো যেখানে আমি দেখতাম যে অনেক সময় প্যারেন্টসরা বলছে এত খেলাধুলা করো না, মেয়েরা বাসায় বসে থাকো, মাইন ওয়াজ অ্যাবসলিউটলি অপোজিট। এবং আমার বাবা স্কুলে বাস্কেটবল খেলতো, সো আই ওয়াজ কোয়াইট কানেক্টেড টু দ্যাট স্পোর্ট। সো আসলে ওই জায়গাটায় আই উড সে আই ওয়াজ কোয়াইট প্রিভিলেজড। আসলে এই প্রিভিলেজটা সবার হয় না, স্পেশালি বাংলাদেশ, স্পেশালি একটা কনজারভেটিভ কান্ট্রিতে। তো আমার বাবা মা আসলে আমার জন্য অনেক এক্সট্রা এফর্ট দিয়েছেন। দ্যাট অলসো আসলে এফর্টটা যে আমার খেলার জায়গায় নিয়ে যাওয়া, বা আমি আর্ট ক্লাস করছি আর্টে নিয়ে যাওয়া, বা ডিবেট করছি সেখানে, ইটস নট জাস্ট দ্য ফিজিক্যাল কমিউট, বাট ইটস অলসো ম্যানেজিং সোসাইটিজ এক্সপেকটেশন। কারণ আমি যখন একটা মেয়ে হয়, আমি খেলতে যেতে চাই, বা আমি বাইরে ট্যুর করতে যেতে চাই, বা এমনও হয়েছে আমি আন্ডারগ্র্যাড শেষ করে আমি ক্যাম্বোডিয়ায় একা ঘুরতে চলে গেছি। ওই সময়টা ইট ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট। সো আসলে বাবা মার সাপোর্টটাও ছিল, এবং ওনরাও কিন্তু সোসাইটিকে ম্যানেজ করতেন, যে আমার মেয়ে যা করতে দেন, they had the trust on you. They had the trust on me, so that was quite helpful. So that gave me a lot of privileges, lot of access. Obviously, Apu. But as I kept growing older, আসলে বাবা মারও তো বয়স হয়, so তখন আসলে এক্সট্রা রেসপন্সিবিলিটি থাকে, কিন্তু হয় কি যে ইউ ম্যানেজ। As women, I think we are specialized in managing, multitasking the home, a family's responsibility and office. But আসলে তখন খারাপ লাগে না, কারণ মনে হয় যে they're an extension of me. So বাবা মার টেক কেয়ার করাটা is a part of my self care. That is very beautifully said. So সেটা করি, এবং আসলে I also have a very supportive extended family. আসলে এক্সটেন্ডেড ফ্যামিলি বা একটা ওমেনের জন্য আপনার সাপোর্ট সিস্টেম যদি না থাকে, দেন ইট বিকামস ভেরি ডিফিকাল্ট, খুবই কঠিন। ভেরি ডিফিকাল্ট। আমি আসলে ভাবতাম যে ফ্যামিলি সাপোর্ট এটা একটা বেসিক, ইটস আ ভেরি বেসিক থিং, সবারই আসলে থাকে। বাট ওভার দ্য টাইম আই আন্ডারস্টুড যে স্পেশালি মেয়েদের জন্য এটা একটা প্রিভিলেজ, যে যেখানে আপনার বাবা মা, আপনার ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি সাপোর্টটা পাচ্ছেন, স্পেশালি বাংলাদেশের কনটেক্সটে। সো এখান থেকে তো এটাই বোঝা যাচ্ছে যে ফ্যামিলি সাপোর্ট ইজ দ্য মেইন পাওয়ার, যেটার কারণে আপনি আজকে এত সাকসেসফুল এই জায়গাটায় আছেন। আর আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে চাই, যেটা আসলে ওয়ার্কিং ওমেনদের একটা পার্সোনা ক্রিয়েট করা থাকে সোসাইটির, হ্যাঁ, যে অর যে ওমেনরা ধরেন একটু ফাস্ট ট্র্যাক ক্যারিয়ারে আছে, যে আসলে দে ডু, মানে ওমেন ক্যান হ্যাভ ইট অল, এবং ওমেন ডু এভরিথিং সিঙ্গল হ্যান্ডেডলি, এবং এটাকে আমার মনে হয় রোম্যান্টিসাইজ করা হয়, যে মহিলারা একাই তাদের সিস্টেম ম্যানেজ করছে, তাদের সোসাইটি এবং এনভায়রনমেন্ট ম্যানেজ করছে। বাট আই পার্সোনালি অ্যাবসলিউটলি ডিসএগ্রি, কারণ আমি যেটা কমন দেখেছি, এবং মানে স্পেশালি বাংলাদেশ সোসাইটিতে যে ফিমেল, যে মহিলারা ভালো করছে, ওনাদের কিন্তু সাপোর্ট সিস্টেম ইজ ভেরি স্ট্রং, এবং আসলে হ্যান্ডেডলি তো কিছু করা সম্ভব না, অ্যাবসলিউটলি করা যায় না। এবং আসলে উই অল হ্যাভ আ রোল টু প্লে। উই demand or we request a support system, but we are also part of other people's support system. So ওই জিনিসটা খুব অ্যাওয়্যার থাকা উচিত। আমাদের ফ্যামিলিতে ইয়াঙ্গার বোন বা ফ্রেন্ড বা সিস্টার যারা আছে, তাদেরকে we also have to go the extra way, the extra mile to support them. Exactly. একে অপরকে সাপোর্ট করেই তো কালেকটিভলি অ্যাজ ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ সোসাইটি আমরা আগাবো। অনেকেই রিচ আউট করে, যেহেতু আমি এনজিও সেক্টরে কাজ করি, স্পেশালি ইয়াং গার্লস যারা ইউনিভার্সিটিতে পড়ছে, ইয়াং বয়েজ অলসো, কিভাবে তারা সাস্টেনেবিলিটিতে তাদের ক্যারিয়ারটা করতে পারে বিভিন্ন ইন্টারন্যাশনাল, মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনে, লোকাল কর্পোরেট অর্গানাইজেশনগুলোতে, আপনি যদি একটু বলতেন। এবং আসলে সাস্টেনেবিলিটির টপিকটাই এত নতুন যে এখনো কিন্তু অনেক ইভেন ইউনিভার্সিটি ইজ নট প্রিপেয়ার্ড। হ্যাঁ, সো আসলে ওই স্পেসটাতে আই উড অ্যাডভাইস ইয়াং গার্লস অ্যান্ড বয়েজ, এভরিওয়ান অ্যাকচুয়ালি, যে আসলে রিয়েল লাইফ এক্সাম্পলস, কেস স্টাডি এবং অনেক কিন্তু পড়তে হবে। এবং আসলে সাস্টেনেবিলিটি কিন্তু অনেকে সিএসআর এর সাথে কনফিউজ করে। সিএসআর পারহ্যাপস উড বি মেবি 2% অফ দ্য কোম্পানি প্রফিট, যেটা একটা সোশ্যাল প্রজেক্টে করছে, ইটস টাইম বাউন্ড, শর্ট টাইমের জন্য, স্মল স্কেল ইম্প্যাক্ট। কিন্তু আসলে সাস্টেনেবিলিটিতে কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্স আছে, ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট আছে, কার্বন এমিশন ক্যালকুলেশনস, অনেক টেকনিক্যাল পার্ট আছে।
তো আসলে আই উড অ্যাডভাইস যে নিজের একটা সেলফ লার্নিং মডিউল করা উচিত, যেখানে ইউর কনস্ট্যান্টলি লার্নিং নিউ থিংস। এখন অনেক ফ্রি অনলাইন কোর্স আছে, রাইট ইভেন ঢাকাতে বাংলাদেশে অনেক পেইড কোর্স আছে। আই উড রেকমেন্ড যে আসলে ফাউন্ডেশনটাকে স্ট্রং করার অনেক পড়তে হবে, অনেক রিয়েল লাইফ এক্সাম্পল দেখতে হবে, নিউজ পেপার থেকে শুরু করে অল দ্য ওয়ে টু সে জার্নালস, এবং ওইভাবে আসলে প্রিপারেশনটা নিতে হবে, কারণ আসলে অনেক টেকনিক্যাল স্কিলস প্রয়োজন, অনেক বিজনেস অ্যাকিউমেন্ট প্রয়োজন। সো ওই জায়গার স্কিলস গুলাকে বিল্ড করতে হবে, এবং সেটা করলে নট অনলি দেশের বাহিরেও অনেক ভালো ভালো কাজ করা সম্ভব। তো আমি আপনাকে এখন একটা কোশ্চেন করতে চাই, যেহেতু অনেকেই আমাকে কোশ্চেন করে, জানতে চায় আপনি আছেন হেড অফ সাস্টেনেবিলিটিতে, এবং এই সাস্টেনেবিলিটি নিয়ে অনেক মাল্টিপল ভিউজ পার্সপেক্টিভ আছে। তো আপনার মতে সাস্টেনেবিলিটিটা কি, এবং আপনি প্রাণের সাস্টেনেবিলিটিটাকে কিভাবে ড্রাইভ করছেন, কি রোলস গুলো প্লে করছেন? সো আসলে আমি যখন কর্পোরেট সাস্টেনেবিলিটির কথা চিন্তা করি, তখন আই উড ডিফাইন সাস্টেনেবিলিটি as being a responsible, inclusive organization that grows positively, not just in the business aspect, but also doing positive good for the environment and society at large. So that is what sustainability is. Ebong ashole business sustainability is also in building environmental and social factors into the corporate P&L. So, আমাদের budgeting এ, আমাদের ওয়েজ অফ ওয়ার্ক, আমাদের অপারেশনে আমি কিভাবে এনভায়রনমেন্টের গুড করে, সোসাইটির গুড করেও বিজনেসটাকে গ্রো করতে পারবো। দ্যাট ইজ ভেরি ক্লিয়ার অ্যান্ড সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। তো প্রাণ থেকে আপনারা কি কি ধরনের সাস্টেনেবিলিটি রিলেটেড কাজ করে থাকেন? আপনি জয়েন করার পর ইনোভেটিভ কি কিছু করেছেন? গ্রেট। সো আসলে আমি যদি প্রাণ আরএফএল গ্রুপের কথা বলতে হলে আমার একটু হিস্টোরিক্যালি যেতে হবে, টু গিভ সাম কনটেক্সট। তো আমাদের অর্গানাইজেশনটা শুরু হয় 1981-এ ফ্রম আরএফএল, সো রংপুর ফাউন্ড্রি লিমিটেড, এবং রংপুর এরিয়াতে শুরু হয়। এবং আমাদের ফাউন্ডার চেয়ারম্যান স্যার, উনি আসলে আর্মিতে ছিলেন, এবং আর্মি থেকে যখন উনি রিটায়ার করছিলেন, উনি রংপুরে বেস ছিলেন। উনি দেখলেন যে আসলে বড় একটা ক্রাইসিস ছিল ইন অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার অ্যান্ড অ্যাক্সেস টু ওয়াটার অ্যাট লার্জ। সো পানি আসলে মানুষ খেতে পারছে না বা ক্লিন অ্যাক্সেস পাচ্ছে না, এবং আমাদের ফার্মার্স যারা আছেন, ফার্মার্সরাও কিন্তু ইরিগেশনের ওয়াটার অ্যাক্সেস করতে পারছিলেন না। সো আসলে উনি তখন রিটায়ার করে উনি চিন্তা করলেন যে আসলে আই ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড আ লাইফ অফ রিটায়ারমেন্ট, বাট আই ওয়ান্ট টু ডু গুড ফর দ্য পিপল দ্যাট আইভ ওয়ার্কড সো ফার ফর। সো তখনই উনি আসলে ওনার প্রফেশনাল কর্পোরেট জার্নিটা শুরু করেন। এবং প্রাণ আরএফএল গ্রুপ কিন্তু শুরু হয়েছে ফ্রম দ্য আইডিয়া অফ সাস্টেনেবিলিটি। হ্যাঁ, যে আসলে আমাদের ফাউন্ডার চেয়ারম্যান স্যারের, হি ওয়াজ আ ফলোয়ার অফ দ্য ওয়েলথ অফ নেশনস, একটা বুক আছে আমাদের ইকোনমিক্সে, আমরা ফাদার অফ ইকোনমিক্স বলি অ্যাডাম স্মিথকে। সো ওনার একটা বই আছে, এবং ওখানে বইয়ের পার্সপেক্টিভটা হচ্ছে হলো যে ফর আ কান্ট্রি টু রিয়েলি থ্রাইভ, ইউ নিড টু ফোকাস অন ইউর কি এরিয়াস দ্যাট ইউ আর গুড অ্যাট। সো আমাদের ফাউন্ডার চেয়ারম্যান স্যার দেখলেন যে আমাদের বাংলাদেশে তো ইটস অ্যান এরিয়েবল ল্যান্ড এবং অনেক পপুলেশন, সো আমি এনাদেরকে কিভাবে সাপোর্ট করতে পারি। অ্যান্ড সো ওয়ান ওয়াজ অ্যাক্সেস টু ড্রিঙ্কিং ওয়াটার, আর একটা ছিল ইরিগেশন এর জন্য। সো দ্যাটস হাউ আরএফএল স্টার্টেড উইথ চাপকল, টিউবওয়েল, এবং আমাদের ফার্মারদের জন্য ইরিগেশনের অনেক মেকানিজম এবং অনেক মেশিনস। সো আসলে দ্য কোর বিজনেস স্টার্টেড ফ্রম সাস্টেনেবিলিটি, যে হাউ ডু আই এক্সপ্যান্ড আ বিজনেস বাট অলসো সাপোর্ট মাই ব্যাক অ্যান্ড সাপ্লাই চেইন। এবং এরা এই সলিউশনগুলো যখন আমরা এনে দিব, তখন কিন্তু দ্য ফার্মিং ইন্ডাস্ট্রি ইজ গোইং টু থ্রাইভ। এবং ওই সময় কিন্তু ওই জায়গায় অনেক এনভায়রনমেন্টাল ইস্যুস হতো, লাইক ফ্লাডস বা ড্রট। ওই জায়গাটাকে আমি কিভাবে সাপোর্ট করতে পারি। সো দ্যাটস হাউ দ্য অর্গানাইজেশন স্টার্টেড। এবং তারপরে যখন আসলে প্রাণ শুরু হয় 1985-এ, তখন উনি দেখলেন যে রাজশাহী, রংপুর জায়গায় অনেক আম ফার্মিং হতো, কিন্তু আমগুলো পচে যাচ্ছে, কেউ ইউটিলাইজ করতে পারছে না। সো দেন হি থট, ওকে, হাউ ক্যান আই make this profession or this area of agriculture sustainable, আমি কি এটাকে প্রসেস করে রাখতে পারি নাকি। and 1985-এ প্রাণ started with processing mangoes, এবং আসলে প্রসেস করে স্টোর করে রাখছে for the rest of the year. এবং আমরা কিন্তু আর প্রাণ আরএফএল, we are the pioneers of agro and food processing, pioneers in say water resource management. এবং আসলে তাই জন্য অর্গানাইজেশনটা শুরুই হয়
in thinking about very sustainable methods of business. সো এখন আসলে প্রাণ আরএফএল গ্রুপে আমরা 40+ ইয়ার্স হয়ে গেছে, আমরা এখন নেক্সট জেনারেশন অফ সাস্টেনেবিলিটি ন্যারেটিভ নিয়ে এসেছি যে what does sustainability look like now and in the future. So আমাদের এখন একটা নতুন সাস্টেনেবিলিটি স্ট্র্যাটেজি আছে, সেখানে 8টা পিলার আছে। তো আমরা খুব টাইম বাউন্ড কোয়ান্টিটেটিভ টার্গেটস রেখেছি, যেটা আমরা অ্যাজ অ্যান অর্গানাইজেশন 5 বছর পর পর রিভিউ করব এবং দেখবো যে হাউ ফার হ্যাভ বি কাম and what else do we need to achieve our goals. That sounds so wonderful, especially একটা লোকাল অর্গানাইজেশন যার জন্ম বাংলাদেশে, সেটা এত সাস্টেনেবিলিটি নিয়ে এত মানে ভিশনারি চিন্তা করছে এবং গ্লোবালি কাজ করছে। আমার ভালো লাগে, আমি অনেক দেশে গিয়ে দেখি প্রাণের প্রোডাক্ট সুপার শপে, খুব ভালো লাগে তখন। আর আমরা কিন্তু we are exporting to more than 145 countries. Oh my god, 145 countries. We employ 160,000 people directly. এবং আসলে আমাদের স্কেলটাই এরকম। সো আমি যখন জাস্ট টু আপনার লাস্ট কোয়েশ্চেনেরও আমি যদি একটু এক্সটেনশনে যাই, যে আসলে আমরা সাস্টেনেবিলিটিতে কি কি প্রজেক্টস করি, আসলে আমরা স্ট্যান্ডালোন কিন্তু প্রজেক্ট করি না। সো আমাদের যে কোর সাস্টেনেবিলিটি স্ট্র্যাটেজি পিলারগুলো আছে, ফর এক্সাম্পল ওয়েস্ট ম্যানেজমেন্ট, plastic waste management, responsible packaging, resilient agriculture, water resource management. So আমাদের এরকম অনেকগুলো স্পেসিফিক পিলার্স আছে, সেখানে আন্ডার কাজ করি। সো আমি যদি একটা এক্সাম্পল দিই, আমাদের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টে আমরা প্রাণ আরএফএল গ্রুপ কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট প্লাস্টিক প্রডিউসার্স। আই এম শিওর মানে ইচ অ্যান্ড এভরি হাউস হোল্ড অ্যাট লিস্ট হ্যাজ ওয়ান আরএফএল প্রোডাক্ট। এটা একটা বালতি হোক বা বাসার পাইপ হোক বা মগ হোক and containers. And likewise প্রাণেরও কিন্তু আমাদের হিউজ রেঞ্জ অফ প্রোডাক্টস, 7,500 অলমোস্ট 7,000 SKUs for প্রাণ and RFL. And so আমরা যখন আসলে এত বড় একটা প্লাস্টিক প্রডিউসার্স হয়েছি এবং so many people are utilizing our products, we have an equal if not a larger responsibility to be mindful of the mismanaged plastic waste that happens in Bangladesh. That's very very thoughtful. So আমরা আসলে আমাদের again founder chairman স্যার আসলে চিন্তা করেন যে আমরা আসলে এত প্লাস্টিক জেনারেট করছি কিন্তু ওয়েস্ট কিন্তু মানে প্রপারলি ম্যানেজ হচ্ছে না। সো অ্যাজ অ্যান অর্গানাইজেশন হোয়াট ক্যান উই ডু, এবং নট জাস্ট ডু ওয়ান অফ, আমরা এটাকে কিভাবে বিজনেস মডেল হিসাবে কনভার্ট করতে পারি, সো দ্যাট আমি যখন একটা প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি, আমি and this project or this initiative will go beyond the my organization, lifespan, beyond my lifespan, beyond so many people's lifespan, because আমরা আসলে we want to be an enduring business. কিন্তু তাই জন্য কিন্তু you also need to have enduring business models, even when it comes to sustainability. So আমরা এখন প্রাণ আরএফএল we are the largest plastic recyclers of Bangladesh. আমরা প্রতি বছর 40,000 টনের বেশি কিন্তু প্লাস্টিক waste recycle করছি। It's huge. It's the largest in the country. এবং আসলে আমরা next couple of years we are planning to expand it even more. So আসলে not just producing but also recycling and giving the plastic a new life. আমরা কিন্তু আসলে recycle করে আমরা নতুন নতুন products বানাচ্ছি, from chairs and tables all the way to cabinets. So আসলে এটাকে একটা বিজনেস মডেলে দাঁড় করিয়েছি, যে বিজনেস মডেলটা is absolutely sustainable. And so that's what happens, in sustainability. You create business models that is good for your environment, good for your society. Also economic value. And it has a proper economic value. When you don't need to put in money, if it's generating money, that's when you know that you have a sustainable business. Perfect. শুনে আমারই খুব ভালো লাগছে, কারণ আমার এটা একটা খুব বড় কনসার্ন যে এই প্লাস্টিক ওয়েস্টেজ গুলা যে হয়, স্পেশালি সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং যেগুলো আমরা রিউজ করতে পারি, এগুলো আসলে কই যায়? বাংলাদেশে তো এত বেশি আসলে রিসাইক্লিং কোম্পানিজ বা অর্গানাইজেশন হয় না কম্পেয়ার টু দ্য ওয়েস্ট ইজ ক্রিয়েটেড। খুব ইন্টারেস্টিং লাগলো যে কিভাবে প্রাণ এখন আপনার মতো নতুন লিডারশিপ আসার কারণে চিন্তা করছে যে কিভাবে পাবলিসাইজ করা যায় তাদের সাস্টেনেবিলিটি ওয়ার্কটাকে। ইউ বিং এ লিডার, ইন এ লিডারশিপ রোল এই ইন্ডাস্ট্রিতে তো আপনি অনেক বছর ধরে আছেন। সো আপনি বিং এ উইমেন জয়নিং প্রাণ, যেটা একটা লোকাল অর্গানাইজেশন, এটাকে কিভাবে দেখছেন এবং আপনি আপনার অর্গানাইজেশনে অন্যান্য ইয়াং উইমেন প্রফেশনালদেরকে কিভাবে ইন্সপায়ার করছেন বা সাপোর্ট করছেন? That's quite a heavy question, I feel like. So একটা জিনিস হচ্ছিল যে প্রাণ আরএফএল কেন,
এবং আসলে আমার কিন্তু, and maybe I'll take a few steps back and talk a little bit about my career. Of course. আমি যেহেতু ইকোনমিক্স পড়েছি এবং মাস্টার্সে আমি এআইটি থেকে সাস্টেনেবিলিটি এবং ডেভেলপমেন্টে করেছি, আমি আসলে কিন্তু আমার এন্টায়ার ক্যারিয়ারটা ডেভেলপমেন্ট সেক্টরেই রাখতে চেয়েছিলাম। My mother used to work for an NGO and Wow. তারপরে in a UN organization, so I grew up seeing আসলে পজিটিভ ওয়ার্ক ইন দ্য এনজিও স্পেস, এবং আসলে ওই স্পেসটাতে আমি আমার লাইফ ডেডিকেট করতে চেয়েছিলাম। সো আমি শুরু করি আমার কেরিয়ার একটা অর্গানাইজেশন BYLC, বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার। সো সেখানে আই ওয়াজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট এমপ্লয়িজ। আই ওয়াজ দেয়ার ফর প্রায় 4.5-5 বছর। বাহ। তারপর আমি থাইল্যান্ডে মুভ করি, সো ওখানে আমি মাস্টার্স করছিলাম, এবং সাথে সাথে আমি ইউনিলিভারের একটা বই এডিট করছিলাম জাস্ট অ্যাজ এ কনসালটেন্ট। ওটার নাম হচ্ছে যাত্রা, এবং দ্যাট ওয়াজ ইউনিলিভার্স হিস্ট্রি, এবং সাথে সাথে ওদের সাস্টেনেবিলিটি রিপোর্ট। এবং ওই সময় ইজ দ্য ফার্স্ট টাইম আই অ্যাকচুয়ালি থট ওকে, আমি একটা বড় মাল্টিন্যাশনালের সাস্টেনেবিলিটি স্ট্র্যাটেজি দেখছি এবং দিস সিমস ইন্টারেস্টিং, ইউনো। কারণ আমি সবসময় ভেবেছি যে এনজিও লাইনেই থাকবো, কারণ বড় কর্পোরেট, ইয়েস, প্রোডাক্ট বেচছে, সাবান, শ্যাম্পু, More about profit. It's always, financial driven. হ্যাঁ, বাট বড় অর্গানাইজেশন CSR করে জাস্ট অ্যাজ আ সাইড নোট, Like a show off. after thought, যে আচ্ছা আমি একটা CSR করছি, একটা ফটো আপ নিচ্ছি, প্রেস রিলিজ, and everybody is thinking this organization does well. So আমার আসলে এই পারহ্যাপস শ্যালো লেভেলে কাজ করার পার্সপেক্টিভটা ভালো লাগতো না, বিকজ আমার মনে হতো আই ওয়ান্ট টু গো ডিপ ইনটু দ্য ওয়ার্ক, আই ওয়ান্ট টু রিয়েলি বেনিফিট দ্য পিপল অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, Impact create হ্যাভ করা। ইম্প্যাক্টফুল ওয়ার্ক। সো আমি আসলে যখন ওই কর্পোরেট সাস্টেনেবিলিটি স্ট্র্যাটেজিটা পড়া শুরু করি, তখন আমার মনে হলো যে না, থিংস আর চেঞ্জিং। একটা বড় ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন বা একটা কংগ্লোমারেট can also work in a responsible way, যেখানে they're making large scale sustainable positive impact in people's life, in the environment, and they're also doing business. So আসলে এই জিনিসটা যে interconnected, ওই সময় আমার রিয়েলাইজেশনটা হলো। এবং তারপরে আমি আসলে যখন থাইল্যান্ড থেকে মুভ ব্যাক করছিলাম, তখন there was a role open at Unilever, just সিভিটা পাঠানো হয়, এবং that's how I got into Unilever. And আমার ইন্টারভিউ সময় আমি বলেছিলাম I never wanted to work in a corporate because আমি আসলে সাবান শ্যাম্পু বিক্রি করা, that was the perspective, there is a great marketing company but social good-ও এত ভালো করছে, good feeling. So তখন আসলে আমি রিয়েলাইজ করলাম যে আমার পার্সোনাল বাউন্ডারিটা খুব ছোট ছিল। I had drawn a very small boundary for myself and the scope of work that I could do. So তখন মনে হচ্ছে তো why not, maybe let me try, না হলে তো I can always go back to the development sector. এবং তাই জন্য কর্পোরেটে চাকরি শুরু হয়। এবং আসলে ইউনিলিভারে বাংলাদেশে আমরা সাস্টেনেবিলিটি নিয়ে অনেক কাজ করেছি, এবং আসলে ইট ওয়াজ অ্যান এক্সেলেন্ট লার্নিং প্ল্যাটফর্ম ফর মি। তারপরে কয়েক বছর পরে আমার মনে হলো যে I had done a lot of work at Unilever and I just wanted a break. I wanted to, take a step back and just reflect on my current journey so far, এবং what I wanted to do. এবং তখন I took some time off to travel. I traveled by myself, really? Focused on a little bit of self-care as well. So travel-এর পরে আমি আসলে যখন ঢাকায় ফেরত আসি, তখন somebody connected me with আমাদের চেয়ারম্যান স্যার আহসান খান চৌধুরী স্যার, এবং just wanted to say যে why don't you go and talk. এবং আসলে ওনার সাথে কথা বলে আমার কিন্তু আর একটা নতুন পার্সপেক্টিভ গ্রো করলো। কারণ আমরা সবসময় চিন্তা করি যে প্রাণ অ্যাজ বিং জাস্ট অ্যানাদার কংগ্লোমারেট, অনেক কাজ করছে, অনেক ব্যবসা আছে, কিন্তু আমি যখন আসলে ভিতরে ঢুকলাম, দেখলাম যে আসলে দ্য স্কেল অফ ওয়ার্ক ইজ ট্রিমেন্ডাস। যখন একটা এক্সাম্পল দেই, 1 লক্ষ কন্ট্রাক্ট ফার্মারদের সাথে আমরা কিন্তু প্রাণায়ার ফেলে কাজ করি। দে আর সাপ্লাইং আস অল দ্য র মেটেরিয়ালস দ্যাট গোজ ইনটু আওয়ার প্যাকেজিং। বাংলাদেশের লার্জেস্ট প্লাস্টিক রিসাইক্লার, 35টা ফ্যাক্টরি অল ওভার বাংলাদেশ। সো আসলে মাল্টিন্যাশনাল থেকে লোকাল কোম্পানিতে আসলে কাজ করা আমার যেই ভিশনটা ছিল, সেটা হচ্ছিল যে অনেকদিন তো গ্লোবাল কোম্পানির সাথে কাজ করলাম, অনেক কিছু শিখলাম, নন প্রফিট প্লাস ফর প্রফিটে। Now I felt it was a time that if I work in a local conglomerate, আসলে একটা দেশি কোম্পানি, homegrown in Bangladesh, currently a global brand, এই পেট্রিয়টিক একটা ফিলিং এসেছিল যে আসলে না, এখন দেশি কোম্পানিতে কাজ করব, দেশি কোম্পানি অনেক ভালো করছে, এবং আই ওয়ান্ট টু বি পার্ট অফ দ্যাট
next level of journey for the company. আসলে that's why I came to Pran. এবং এখন আস্তে আস্তে অনেক ফিমেলসরা জয়েন করছেন। আমি লাস্ট How do উইকে you support them? How do রাইট, you সো আমি inspire আসলে them? লাস্ট উইকে আমি দেখলাম যে আমাদের মোর দেন 25 ফিমেল স্টাফ জয়েন্ট আচ্ছা। জাস্ট ইন মাই এক্সটেন্ডেড টিম, মার্কেটিং টিমে। এবং আমরা একটা ইনফর্মাল একটা মিটিং করলাম, জাস্ট চা অ্যান্ড আড্ডা, হ্যাঁ, জাস্ট কথা বলার জন্য যে আসলে ওনারা কোথা থেকে এসেছেন, পড়াশোনা কি, ব্যাকগ্রাউন্ড কি, হোয়াট আর দেয়ার ক্যারিয়ার গোলস, হোয়াট ইট ইজ লাইক টু ওয়ার্ক অ্যাট প্রাণ। এবং আসলে একটা সেফ স্পেস ক্রিয়েট করলাম, যে একটা একটা সিস্টেম যেখানে এভরিবডি সাপোর্টিং ইচ আদার। আমারও একজন সিনিয়র কলিগ জয়েন করেছেন ফিমেল, সো আমরা আসলে একসাথে উই ট্রাইং টু ক্রিয়েট এ স্পেস ওয়্যার ইউ ক্যান ওপেন আপ, ইউ ক্যান বি অনেস্ট, এন্ড স্পেশালি যখন মেয়েরা কেরিয়ারে নতুন জয়েন করে অনেক চ্যালেঞ্জেস, অনেক পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, আসলে প্রফেশনাল তো সবখানেই তো একটু কম বেশি পলিটিক্স থাকে। হাউ ডু ইউ রিয়েলি আন্ডারস্ট্যান্ড, হাউ ডু ইউ ম্যানেজ পিপল, keep yourself safe from those politics, keep your not just safe but be very analytical, be very thoughtful and mindful. আসলে এটার জন্য অনেক সময় কিন্তু হ্যান্ড হোল্ডিং করতে লাগে। আমাদের সময়ে আসলে হ্যান্ড হোল্ডিং হয়নি, এই সাপোর্টটা ছিল না, এবং ছিল মেবি কম। এবং আসলে আই অলসো ওয়ান্ট টু লার্ন ফ্রম দোজ টাইমস। এবং আমাদের আসলে অফিসে এখন যত ফিমেলস এসেছেন, ওয়ান্ট টু ক্রিয়েট আ সেফ স্পেস যেখানে উই ওয়ান্ট টু হ্যাভ আ মেন্টরশিপ লার্নিং এক্সপিরিয়েন্স। দ্যাটস ওয়ান্ডারফুল আপু। So that's, I'm trying. This is a small steps, but I feel like, it's very important. খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি যারা ইয়াং প্রফেশনাল, তাদের অনেক কনফিউশন থাকে নতুন একটা জবে ঢুকে, পার্সোনাল লাইফেরও চ্যালেঞ্জেস থাকে। সো এরকম সাপোর্ট বা মেন্টরশিপ পেলে তো তারা খুব ভালো করবে, and they will be more Sumaya Ahmed like you in different companies No, you're too working, kind. inshallah. Not just me, but I think they'll be the best version of themselves. That's এবং so আসলে আমরা যারা একটু সিনিয়র হয়ে গেছি, জি। আসলে আমাদের আই ফিল লাইক উই হ্যাভ আ বিগ রেসপন্সিবিলিটি। অনেক সময় আমরা বলি যে আসলে ইউ হ্যাভ টু ছেড়ে দিতে হবে, পানিতে ফেলে দিলে সাঁতার কাটতে শিখে যাবে। But sometimes I think it's also important to be a little bit more empathetic, little bit thoughtful. এবং আসলে আমরা মেয়েরা এখন বা আমরা সোসাইটিতে কিন্তু আমরা জেন্ডার ইকুয়ালিটি নিয়ে অনেক কথা বলি, ইকুয়াল in all aspects for men and women, but I feel like আমরা এখনো ইকুয়ালিটির দিকে 100% যেতে পারিনি। আরো I was reading some research, it told যে আরো নাকি 160 থেকে অ্যারাউন্ড 210 বছরের মতো লাগবে প্যারিটিতে আসতে, ইকুয়ালিটি না, মানে প্যারিটি পর্যন্ত পৌঁছাতে। সো ওই জন্য আমার মনে হয় যে উই নিড টু রিয়েলি থিঙ্ক অ্যাবাউট ইকুইটি ফার্স্ট। আসলে আমি একটা সোশ্যাল মিডিয়াতে একটা ছবি দেখেছিলাম যে দ্য ডিফারেন্স বিটুইন ইকুয়ালিটি এন্ড ইকুইটি। সো একটা জায়গা যে তিনটা ডিফারেন্ট হাইটে, একজন হুইল চেয়ারে, একটা দেয়াল থেকে তাকে একটা খেলার মাঠ দেখছে। সো সবাই একটা সেম হাইট অফ প্ল্যাটফর্মে। সো যিনি হুইল চেয়ারে আছে তিনি দেয়ালের দিকে তাকিয়ে আছেন, যে খুবই লম্বা, তার শোল্ডার থেকে অ্যাবভ সে বেশি দেখতে পাচ্ছে, এবং একজন বেয়ারলি at that eye level. So that's what's happening in Bangladesh, where perhaps we're talking about equality, but equity is when you give the right amount of platform to the person at the rate that they require. যেটা তাকে আরো বেস্ট সেলফ হতে সাহায্য করবে, বেস্ট সেলফ হতে সাপোর্ট করবে। আসলে বাংলাদেশ সোসাইটি ইজ স্টিল কনজারভেটিভ, we're still moving ahead, বাট আসলে মেয়েদের কিন্তু একটা এক্সট্রা সাপোর্ট দরকার, এক্সট্রা হ্যান্ড হোল্ডিং মেন্টরশিপ দরকার। এক্স্যাক্টলি, যার জন্য আই স্টিল ফিল দ্যাট উই নিড টু থিঙ্ক ইন আ ইকুইটেবল ওয়ে। অ্যাবসলিউটলি। যেমন আমি অনেক এক্সপিরিয়েন্স করি, অনেকের সাথে তো কথা হয়, আমি নিজেও এনজিও সেক্টরে আছি। দেখা যায় যে মেয়েরা যারা ফুল টাইম জব করছেন, তাকে বাসায় গিয়ে সব বাড়ির কাজ ম্যানেজ করে আসতে হয়, সকালবেলা নাস্তাটা বানিয়ে আসতে হয়, বাসার ক্লিনিং ওয়াশিং সব কিছু ম্যানেজ করতে হয়। অনেকে আবার বাসায় সাপোর্ট স্টাফও থাকে, হাউস হেল্পও থাকে। তারপরেও তো এখন চেঞ্জ হচ্ছে, এখন দেখি যে মডার্ন কাপল যারা আছে, একটু ইয়াং কাপল, তারা হাজব্যান্ড ওয়াইফ দুইজন কাজ ভাগাভাগি করে নিচ্ছে, ফ্যামিলির এঙ্গেজমেন্টটাকে ভাগাভাগি করে নিচ্ছে। এটা তো ইন এ ওয়ে ইকুইটি। সো এটা মনে হয় আরো বাড়াতে হবে এবং অ্যাকনলেজ করতে হবে। অ্যাবসলিউটলি। এন্ড আই ফিল লাইক আপনি যেটা রাইটলি বলেছেন যে মডার্ন ফ্যামিলিতে আসলে মেন হ্যাভ স্টার্টেড টু বিকাম মাচ মোর অ্যাওয়্যার
অ্যান্ড সাপোর্টিভ, এবং আসলে যখন মেল অ্যান্ড ফিমেল হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করছে তখন কিন্তু আসলে both of them need to give সেটাই। equal amount of effort. সেটাই। সো আমি আমার একটা এক্সপিরিয়েন্সের কথা বলি। আমি কিছুদিন আগে আই মেট আ ভেরি পাওয়ারফুল ম্যান, যিনি হচ্ছে খুব পাওয়ারফুল একটা পজিশনে আছেন, ফিনান্সিয়ালি ভেরি ওয়েল অফ। ওনার বাসায় কাজের লোকই ইটস লাইক 16-17 জন মানুষ কাজ করেন, বাসা ম্যানেজ করেন। তো হি ওয়াজ ভেরি প্রাউড অ্যান্ড হি ওয়াজ টেলিং মি যে আমার ওয়াইফকে তো কিছুই করতে হয় না, বিকজ আই হ্যাভ দিস অল সাপোর্ট স্টাফ, বাসার কাজের লোক আছে, ও তো সারাদিন বসেই থাকে, বাট স্টিল শি কমপ্লেন্স অ্যান্ড শি ইজ নট হ্যাপি অ্যাবাউট হার লাইফ। তো আমি ওনার কথাটা একটু রিফ্লেক্ট করছিলাম পরে। আই ডিডন্ট আনসার হিম দ্যাট টাইম বিকজ উনি একটা রেসপেক্টফুল জায়গায় আছেন। আই ডিডন্ট ওয়ান্টেড টু বি ডিফেন্সিভ অর অফেন্সিভ টু হিম, বাট আমি একটু রিফ্লেক্টিভ করলাম ওনার স্টেটমেন্টে, এবং মনে হলো যে 16-17 জন মানুষকে ম্যানেজ করা, আপনি তো একটা অর্গানাইজেশন আছেন, আপনি একটা ডিপার্টমেন্ট ম্যানেজ করেন, সো ম্যানেজিং পিপল ইজ অলসো আ জব। এটা কিভাবে? সো একজন হাউস ওয়াইফ যিনি, তিনি বাসার সবাইকে ম্যানেজ করেন, সবার কারোর সোশ্যাল সেক্রেটারি হতে হয়, টাইমিং ম্যানেজমেন্ট, ফুড ম্যানেজমেন্ট, বাসায় যদি কেউ কাজ করেন তাদের সাথে ম্যানেজ করা, বাজেট, একটা বাজেট থাকে ফ্যামিলি, সেই বাজেট অনুযায়ী রান্না করা, বাজার করা, ফ্যামিলির সব নিডস মেনটেন করা, ইটস নট ইজি। It's a full-time role, এবং আসলে this is a CEO role if you think about it, এবং a Absolutely. role that has no breaks, no leaves, কোনো ছুটি নাই, কোনো ছুটি নাই। It's a 24-hour 24/7 role. একদম। এবং আসলে রিসেন্টলি বাংলাদেশ গভর্নমেন্ট আনপেইড হ্যাঁ, অ্যাকনলেজ করা, মানে উইমেনদের আনপেইড ওয়ার্ককে অ্যাকনলেজ করেছে, একটা ফাইন্যান্সিয়াল মানে একটা নাম্বার দিয়েছে, ইটস ট্রিমেন্ডাস, ইটস ইন বিলিয়ন্স। এবং অ্যাবসলিউটলি আসলে আমরা কিন্তু এই পার্টটাকে এত আন্ডারমাইন করি, হ্যাঁ, অথচ এই কাজটা যদি না হতো, হাউস হোল্ড ম্যানেজ না হতো, দ্য সোসাইটি উড কোল্যাপস। হ্যাঁ, এটা তো একদম মানে বেস প্ল্যাটফর্ম। যদি বাসাতে সবকিছু শান্তিভাবে না হয়, ভালো প্রপারলি ম্যানেজ না হয়, একটা মানুষ তো বাইরে গিয়ে ফাংশন করতে পারবে না। সো এটা আসলে যে কতটা ভ্যালুয়েবল এটা আমরা আসলে বুঝছি। আই এম হ্যাপি যে এটা নিয়ে কথা হচ্ছে, আমরা বুঝে উঠছি, বাট লং ওয়ে টু গো। আচ্ছা, গোয়িং ব্যাক অ্যাগেন টু ইউর ক্যারিয়ার অ্যান্ড ইউর জার্নি, ইউনিলিভারে আপনি কাজ করেছেন। ইউনিলিভার একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আপনার খুব ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স হয়েছে। আমি জানি আপনি ওখানে সাস্টেনেবিলিটিতে খুব ভালো ভালো কাজ করেছেন। সো ইউনিলিভারের এক্সপিরিয়েন্সটা সম্পর্কে যদি একটু শেয়ার করতেন। শিওর। It was fantastic experience. আমার মনে হয় যে because I jumped from non-profit to for-profit and in one of the largest FMCGs in Bangladesh. So আসলে Unilever থেকে অনেকগুলা core learning হয়েছে আমার। একটা হচ্ছিল যে আসলে how do you build business models for social projects, for environment projects, how do you make every টাকা count? হ্যাঁ, এই পার্টটা কিন্তু আসলে এত লার্জ স্কেলে কোনো অর্গানাইজেশন আগে চিন্তা করেনি। এবং I had the opportunity to work with people from diverse backgrounds, so financeer, supply chainer, marketing, sales, and so ওনাদের অ্যাসপেক্ট থেকেও কিন্তু অনেক কিছু আমার লার্নিং হয়েছে। এবং Unilever, I used to manage the country's largest plastic waste management initiative. So আসলে এটা non-profit, development sector, government sector এবং corporate sector একসাথে কাজ করে মাল্টিপল stakeholder manage করা was a core part of my work, এবং that was a tremendous learning there as well. কি ধরনের কাজ করতো? কারণ আমরা যখন এসব ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে দেখি বা লোকাল কোম্পানিগুলোকে দেখি, শুধু ভাবি যে তারা প্রোডাক্ট বানাচ্ছে, প্রফিট করছে, টাকা কামাচ্ছে, বাট বিয়ন্ড দিস কি ধরনের কাজ হয়, ওনারা কিভাবে সোসাইটিকে সাপোর্ট করছেন বা অ্যাকাউন্টেবল করছেন, আমি এটা জানতে চাবো আমাদের অডিয়েন্সের জন্য। Sure. And I feel like এটা is not just for Unilever but Prana RFL as well, especially যে অর্গানাইজেশনের সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করে, এটা আমার অবজারভেশনে ইটস আ কমন ক্যারেক্টারিস্টিক। সেটা হচ্ছিল অলওয়েজ একটা বিজনেস মডেল নিয়ে কাজ করে, যে ফার্স্ট ইউ find a problem, a large problem that you want to solve that's currently affecting the society and future it might affect even more, that is connected to your core business. And so
at Pran or at both at Unilever, they're, large producers of packaging or plastic. And so for both organization, it was, okay, this is plastic mismanagement or waste mismanagement is a large problem. It's going to keep increasing. So how do you find a solution, within a business model that is working? So দুইটা জায়গায় কিন্তু এই core partটা, and not just plastic waste management, in say agriculture sector or say in healthcare sector, সবখানে কিন্তু I've seen creating models that supports itself has been a game changer. অ্যাবসলিউটলি। আসলে আমাদের অনেক কিছুই শেখার আছে, এবং আপনার কাছ থেকে কথা বলে আমারও আজকে নলেজের এক্সপ্যানশন হচ্ছে। সো থ্যাংক ইউ ফর দ্যাট। আই ওয়ান্ট টু আস্ক ইউ যে হাউ উড ইউ সাপোর্ট অর গাইড টু ইয়াং উইমেন অফ বাংলাদেশ ইন জেনারেল? আপনি তো একটা খুব ভালো হাইয়েস্ট লিডারশিপ পজিশনে আছেন। সো ইয়াং উইমেন মেবি যারা স্কুলে পড়ে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়ে, স্বপ্ন দেখে আপনার মতো হতে চায়, সুমাইয়া আহমেদের মতো একটা পজিশনে যেতে চায়, Too kind. কিভাবে আপনি তাদেরকে গাইড করবেন, সাপোর্ট করবেন? No, I think, thank you so much for that question. And I think I'm also a work in progress. And I feel like, even someone like you, That's in, so in, kind in of the you. ecosystem, আসলে গাইড করতে হলে আসলে মেয়েদের আগে আমি বাবা মাদেরকে বলবো বা অভিভাবকদের সাথে কথা বলবো যে আসলে ইউ নিড টু সাপোর্ট ইউর গার্লস। মেয়েদের পোটেনশিয়াল, স্কোপ অফ ওয়ার্ক, the potential to make impact is tremendous. এবং you cannot overlook half of the population in Bangladesh or globally. So আসলে প্রথমে ফ্যামিলি থেকে খুবই ইম্পর্টেন্ট হচ্ছিল মেয়েদেরকে একটা সেফ স্পেস করা, ওনাদেরকে ভালো করে গাইডেন্স দেওয়া, এবং ইউ হ্যাভ টু পুশ ইয়োর গার্লস অর ইয়োর ডটার টু গো আউট অফ ইয়োর কমফর্ট জোন। এটা আসলে সবচাইতে ইম্পর্টেন্ট। যে জিনিসটা মেবি আপনারা বাবা মা বা অভিভাবক হিসাবে দেখছেন পোটেনশিয়াল আছে, সেটাকে পুশ করবেন ওই কাজগুলো করার জন্য, যাতে আরো ভালো করে, সে যেন আরো ভালো করে, বা যেই জায়গাটায় সে আনকমফোর্টেবল, make them okay to feel uncomfortable, because that's where the learning happens. Leadership happens when you're absolutely outside your comfort zone. এবং এটা যদি বাবা মারা ছোটবেলা থেকে শুরু করতে থাকে তাহলে কিন্তু মেয়েদের কনফিডেন্স অনেক স্ট্রং হয়। রাইট। আমরা কিন্তু আরো পরের দিকে এটা পেরেছি। হ্যাঁ, কিন্তু আসলে ছোট থেকেই নাম্বার ওয়ান ফ্যামিলি এবং প্যারেন্টস হ্যাভ হিউজ রোল টু প্লে ইন গিভিং দেম অপরচুনিটি, টেলিং দেম অ্যাবাউট দ্য অপরচুনিটিস। আসলে দুনিয়াটা শহরের থেকে কিন্তু বড়। যারা ঢাকায় আছে বা সিলেট, বগুড়া, এনিওয়্যার, পৃথিবীটা আসলে অনেক বড়। সো অনেক কিছু জানার আছে, শেখার আছে, বোঝার আছে। তো ফ্যামিলি থেকে বা স্কুল থেকে যদি আসলে এই স্বপ্নটা দেখানো হয় যে ইয়োর ওয়ার্ল্ড ইজ বিয়ন্ড অর বিগার than the four walls of your house or four walls of your school. It's bigger than the boundaries of your division, bigger than the boundaries of your country. So এই স্বপ্নটাও কিন্তু দেখানোটা খুবই ইম্পর্টেন্ট। তখন আমি বুঝতে পারবো যে আসলে the universe is where I travel. It's not within the room. Within my home. So এটা খুব ইম্পর্টেন্ট। So family first, and তারপরে আসলে আমি মেয়েদেরকে বলবো যে do things that make you uncomfortable. হ্যাঁ, সো এটা আসলে অনেক জায়গায় ইউ ক্যান অ্যাপ্লাই। সো এটা হতে পারে, ইভেন যদি ছোট মজার একটা এক্সাম্পল দে, যে প্লেইং স্পোর্টস আউট ইন দ্য সান, আ লট অফ গার্লস ফিল আনকমফোর্টেবল। হ্যাঁ, কারণ আমি রোদে থাকবো, রোদে পুড়ে যাব, স্কিনটা ডার্ক হবে, নেবারসরা কি বলবে, এক্সটেন্ডেড ফ্যামিলি, বিয়ে হবে না। এটা একটা কমন থিং। হ্যাঁ, কালো হয়ে গেলে বিয়ে হবে, কালো হয়ে গেছো, মেয়েটা কি, মানে সোসাইটি যখন কথা বলে মেয়েটা কি সুন্দর নাকি শ্যামলা। সো অর শ্যামলা মেয়ে, কালো মেয়েরা যখন ডার্ক স্কিন হয়, মানে ইউ হ্যাভ আ মেজারমেন্ট যে মেয়েটা শ্যামলার মধ্যে সুন্দর, হ্যাঁ, শ্যামলার মধ্যে সুইট। সো দেয়ার ইজ দ্য লিমিট। তো আসলে সোসাইটি যখন এই টাইপের কন্ডিশনিং করে, তখন কিন্তু ইভেন গোয়িং আউট ইন দ্য সান অ্যান্ড প্লেইং ইজ বিয়ন্ড ইউর কমফর্ট জোন। হ্যাঁ, সো আসলে ইভেন আপনার যদি, আমি মেয়েদেরকে বলবো, ইফ ইউ লাইক স্পোর্টস, জাস্ট গো আউট অ্যান্ড গো অ্যান্ড প্লে। হ্যাঁ, ইফ ইউ লাইক টু ডিবেট, হ্যাঁ, জাস্ট গো অ্যান্ড ফাইন্ড আ স্পেস দ্যাট এখন অনেক
অ্যাভিনিউজ আছে করার, যেটা ভালো লাগবে সেটাকে একটু ফোকাস করে জাস্ট ট্রাই ইট আউট। হ্যাঁ, অনেক সময় মনে হতে পারে যে আচ্ছা আমি সুইমিং করতে চাই, কিন্তু আই ওয়ান্ট টু পারহ্যাপস বি আ ন্যাশনাল লেভেল সুইমার। হ্যাঁ, বাট আসলে আমি সুইমিং পারি না। জাস্ট ট্রাই, জাস্ট টেক দ্যাট ফার্স্ট স্টেপ আমি বলবো, এবং বিলিভ ইন ইউর সেলফ। আসলে অ্যাগেন আমরা মেয়েদের উপরে সেলফ বিলিফটাকে অনেক সময় কিন্তু সোসাইটি ছোট করে ফেলে, কোয়েশ্চেন করে, কিন্তু ছেলেদেরকে কিন্তু এই প্রশ্নটা করবে না। ছেলেরা খেলতে যাচ্ছে, হ্যাঁ যাও, টাইম মতো চলে এসো। আর মেয়েরা গেলে কোথায় যাবে, কিভাবে যাবে, কি দরকার খেলার, বাসায় বসে সেলাই করো, আর্ট করো। হ্যাঁ, জাস্ট ট্রাই টু পুশ your boundaries, try to be a little bit more brave, and self beliefটা খুব ইম্পর্টেন্ট, যে না আমি পারি, আমি না পারলে আমি শিখতে পারি, আমি শিখে আমি আরো বড় হতে পারি। এই ন্যারেটিভটা যদি সেলফ বিলিফটা থাকে, তাহলে it makes the world of a difference. বাহ, I am also inspired. Thank you. Interesting একটা কোশ্চেন করব। সো পার্টনার, লাইক লাইফ পার্টনার কতখানি ইম্পর্টেন্স, লাইক আপনার জার্নিতে বা ইন জেনারেল লাইফ পার্টনারের রোলটা কতখানি ইম্পর্টেন্ট, এবং আপনি এটা কিভাবে দেখছেন? ইউ অলরেডি সে যে ইউ টুক এ ব্রেক, আপনি ইউনিলিভারে জবটা ছেড়ে দিয়ে তারপর আপনি আপনার ক্যারিয়ার একটা গ্যাপ নেন, ঘুরতে যান এবং একা সলো ট্রাভেল করেন। এটাকে আপনি কিভাবে দেখেন? অনেকে হয়তো বা এখনো এই সময়েও এসে একটা মানে ম্যারিড পার্সন সলো ট্রিপে যাচ্ছে, একটা মেয়ে, অনেক কোশ্চেন্স তার ইন ল সাইডে, তার ফ্যামিলি সাইডে, অনেক চ্যালেঞ্জেস। বাট আই এম শিওর, 100% কনফিডেন্ট যে আপনার সেই ফ্যামিলি সাপোর্টটা, পার্টনারের সাপোর্টটা আছে। সো রোল অফ পার্টনার এবং কিভাবে এই জিনিসটাকে আরো স্ট্রেনদেন করা যায়? Absolutely. And that's such a great, important question. আমার মনে হয় যে who you marry makes all the difference. And I've been blessed to have a partner who's exceptionally supportive, pushing me to go beyond my comfort zone is something that I've been constantly with. এবং আসলে আপনি যাকে বিয়ে করবেন ওইটাই কিন্তু আসলে অনেকখানি অফ ইউর, নট জাস্ট ইউর কেরিয়ার, বাট অ্যাজ ইউর পার্সোনাল পোটেনশিয়াল কিন্তু ডিপেন্ড করে। এবং মাই পার্টনার হ্যাজ বিন এক্সেপশনালি সাপোর্টিভ ইন, আমি যখন নন প্রফিটে কাজ করি তখন থেকে মেকিং দ্য মুভ টু গো বিয়ন্ড আওয়ার বর্ডার্স অ্যান্ড মুভ টু এ ডিফারেন্ট কান্ট্রি। তারপরে যখন আসলে দেশে ফেরত আসি, supporting me, guiding me to, get acclimatized with the corporate world, which is very different. Even তারপরে যখন আমি চাকরিটা ছেড়ে দিয়ে ট্রাভেল করতে চাই, I had 100% support. এবং not just my husband, but আমার in-laws have been exceptionally supportive. কখনো এরকম এক্সপেকটেশন না যে কি দরকার ছেড়ে দেওয়ার, কি দরকার কাজ করার, but having the trust and the belief that I am capable, I am doing a little bit of self-care, এবং I'll be back on my, on my track, or whichever track I choose. So ওই জায়গাটায় আসলে I would say again that I've been exceptionally blessed. Even আমার বাবা মা was just said যে you pursue your passion, you do whatever. এবং এটা আসলে আমার entire career থেকে কিন্তু আসলে আমার এত ভালো সাপোর্ট সিস্টেম ছিল, এবং আসলে আমার পোটেনশিয়ালটা কি হতে পারে সেটা কিন্তু মানে আমার এন্টায়ার ফ্যামিলি সাপোর্টেড মি ইন আন্ডারস্ট্যান্ডিং দ্যাট আসলে I am me because of my family and my partner and my friends. আসলে they believed in me, and that helped me to believe greater in myself. That's wonderful. Ashole, obviously you are that capable, that talented, that successful, এবং এটা আপনার হিউমিলিটি যে আপনি আপনার সাপোর্ট সিস্টেমকেও অ্যাকনলেজ করছেন। কিন্তু দিস ইজ ট্রু যে একটা মানুষ তার জীবনে কত দূর পর্যন্ত এগোবে সেটাতে তার ফ্যামিলি, তার ফ্রেন্ডস, তার সাপোর্ট সিস্টেমের ভূমিকাটা মেইন, আমি বলবো। Absolutely.
কিভাবে ম্যানেজ করেন আপু? ইউ আর ইন আ সাচ লিডারশিপ রোল, অনেক কাজের প্রেশার, আপনার প্যারেন্টস, আপনি অনলি চাইল্ড, আপনার ফ্যামিলি প্লাস আপনার ইন লজ, আপনার হাজবেন্ড, সবকিছু মিলায় হাউ ডু ইউ ম্যানেজ ইউর টাইম, হাউ ডু ইউ ব্যালেন্স থিংস? সো অনেক সময় একটা কথা থাকে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স। I personally feel that there is very little scope of balancing. Actually, it's management. You manage. Right. In terms of different aspects of your life. এবং আমি বলবো যে আমাদের সোসাইটি, নট জাস্ট বাংলাদেশ সোসাইটি, গ্লোবালি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যখন প্রফেশনাল উইমেনদেরকে নিয়ে কথা বলা হয়, successful, in society's definition, successful women, corporate womenদেরকে নিয়ে কথা বলা হয়, অফিস ওয়ার্কার, এরকম একটা পোর্ট্রে করা হয় যে women can have it all. You can be an excellent wife and an excellent, professional and an excellent daughter-in-law, excellent mom, and so on and so forth. In my opinion, it's very difficult for women to have it all. হ্যাঁ, কারণ আসলে একটা মেল যখন একটা অ্যাডাল্ট লাইফে আসেন, তখন কিন্তু ছোটবেলা থেকে মারা বা ফ্যামিলি থেকে তাদের সবকিছু করে দেওয়া হয়, লন্ড্রি থেকে শুরু করে খাবারটা টেবিলে দেওয়া পর্যন্ত, গোজ অল দ্য ওয়ে টু ইউনিভার্সিটি। যখন চাকরির লাইফে যাচ্ছে, মারা সবকিছু করে দিচ্ছে, তারপরে ওয়াইফ আসছে, ওয়াইফ সবকিছু করে দিচ্ছে, ওই জায়গাটায় কিন্তু হেড স্পেসটা খালি হয়ে যায়। I don't have to worry about having food at the table, somebody is doing it. দুপুরবেলা কি রান্না করবে, রাতে কি ডিনার হবে, বাসায় দাওয়াত আসলে কিভাবে ম্যানেজ হবে, কাকে কি দিতে হবে, গিফটস কি হবে, কাপড় চুপড় লন্ড্রিতে গিয়ে আয়রন হয়ে আসছে। তো এই জিনিসগুলো কিন্তু আসলে আমাদের উইমেন উই অলসো নিড টু থিঙ্ক অ্যাবাউট। এবং আমি যখন BYLC তে কাজ করতাম, লিডারশিপ একটা লেসন আমরা শিখেছিলাম, সেটা হচ্ছিল যে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, এবং লাইফে কত স্টেক হোল্ডার থাকে এবং কার কত কি রোল থাকে। সো এই জিনিসটা আমি এখনো রিফ্লেক্ট করি, যে আমি আর আপনি যদি ডিসকাস করি যে আই আস্ক ইউ যে হু আর ইউ, মেবি ইউড সে আই এম ইশরাত, and then I again ask who are you, I am a wife, I am a head of an organization, I am a daughter, I am a sister, I am a friend, I am a mentor, I am a boss, and then this list goes on. যে আমাদের সবার কিন্তু অনেক রোল থাকে। আমি যদি এখন লিস্ট করা শুরু করি, at least 10 to 15 roles that we are playing in our lives. So আসলে it's very difficult to be 100% in all of the roles all of the time. Absolutely, the superman হইতে হবে, এটা super person হতে হবে, and it's almost next to impossible. So আসলে টাইম বুঝে, সিচুয়েশন বুঝে, you need to sacrifice one or two roles for the for the benefit of the others for the time being. So for example, যখন কাজের অনেক প্রেশার থাকে, তখন আমি বাসায় বলি যে দেখো, আমার নেক্সট ফিউ উইকস ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি, আমার কাজে অনেক প্রেশার থাকবে, আমি লেট করে আসবো, আমাকে একটু হেল্প করো টু হ্যাভ দ্য ফুড অন দ্য টেবল, বা আমাকে একটু হেল্প করো, একটু লন্ড্রিটা ম্যানেজ করে দিও। কমিউনিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। এবং তখন ওই সময়ের জন্য আমার ক্লোজ যারা আছেন, বাবা মা বলেন, হাজবেন্ড বলেন, maybe even some friends, they know that I might not be 100%, but that's okay. I will make up for that when again the time is right. So আমি যখন সাপোর্ট সিস্টেমের কথা বলি, that is also very important, যে আসলে এক্সপেকটেশন ম্যানেজ করা, ক্লিয়ারলি কমিউনিকেট করা, যে এই টাইমটাতে I might not be the best at the core role that I play for you. But কমিউনিকেশনটা আগে হয়ে থাকলে communication is very মিসআন্ডারস্ট্যান্ডিং। তো আপু, অনেক কিছুই শুনলাম, আপনার কাজের কথা শুনলাম, কিভাবে ফ্যামিলি ম্যানেজ করতে হবে সেগুলোও শুনলাম। আপনি নিজেকে কিভাবে এন্টারটেইন রাখেন, আপনার ওয়েলবিংটা কিভাবে এনশিওর করেন যখন আপনি কোনো কাজ করেন না, বা আপনি ফ্যামিলির সাথে ডিউটি দিচ্ছেন না, ফ্যামিলিকে রেসপন্সিবিলিটি পালন করছেন না, আপনি নিজের ওয়েলবিংটা কিভাবে এনশিওর করেন? আসলে ওই টাইমটা আস্তে আস্তে কমে আসছে, বাট whenever I have the time, আমি যেমন ফর এক্সাম্পল প্রতিদিন সকালে উঠে আমি পডকাস্ট শুনি,
রিয়েলি অ্যাবসলিউটলি। আই হোপ এটাও শুনবে। হ্যাঁ, আমি আপনার পডকাস্ট শুনেছি অলরেডি, থ্যাংক ইউ। এবং আসলে এটা আমার জন্য একটা মেন্টাল সেলফ কেয়ার। সো আমি অনেক ডিফারেন্ট কাইন্ডস অফ পডকাস্ট শুনি। সো আমি যখন সকালবেলা রেডি হই, দ্যাট ইজ মাই স্পেস, যখন আই লিসেন টু ডিফারেন্ট কাইন্ডস অফ স্টোরিজ, ডিফারেন্ট ন্যারেটিভস, আই লার্ন এভরিথিং প্রথমে সকালবেলা উঠে। সো দ্যাট ইজ ওয়ান পার্ট অফ ডেইলি সেলফ কেয়ার। সেকেন্ড হচ্ছে হলো, আই লাইক টু লিসেন টু মিউজিক আ লট। সো আমি টাইম বের করি, আমি যখন ইভেন কাজ করি, আমার যখন ফোকাস করতে লাগে, আই উইল লিসেন টু ক্লাসিক্যাল মিউজিক। বাহ, এবং আরেকটা সেলফ কেয়ার হচ্ছিল আসলে বই পড়া। আই লাভ টু রিড, আগের মতো অত হয় না যদিও, বাট আই ট্রাই টু মেক শিওর দ্যাট আই ডু দ্যাট। এবং এছাড়াও আই লাভ টু ট্রাভেল। সো ওইটার জন্য আমি আসলে টাইম কার্ভ আউট করি প্রোঅ্যাক্টিভলি, এবং চেষ্টা করি যে আসলে ওই সময়টা আমি সবকিছু কাট আউট করে ফেলি। সো ওয়েন আই এম ট্রাভেলিং, আই এম ইন মাই স্পেস, আমার মেন্টাল হেলথ স্পেসটা আমি ক্লিয়ার রাখার চেষ্টা করি। আর আস্তে আস্তে যখন দ্য টাইম গেটস ভেরি বিজি, সামটাইমস আমি আসলে সেলফ কেয়ারের জন্য মাইন্ডফুলনেসটা প্র্যাকটিস করি। Very সো important. আমি ইভেন আমি যখন রাস্তায় অফিসের জন্য কমিউট টাইমটাতে, আমি আসলে সবকিছু বন্ধ করে, সোশ্যাল মিডিয়া বন্ধ করে, আই জাস্ট ট্রাই টু ফোকাস ইন দ্য প্রেজেন্ট। সো আসলে গ্রাউন্ডিংটা খুব ইম্পর্টেন্ট। সো এই জায়গাগুলোতে আমি আস্তে আস্তে ফোকাস করার চেষ্টা করছি, বাট আই এম অলসো ওয়ার্ক ইন প্রোগ্রেস. I need to be a much more, mindful in terms of self care, যেটা অনেক সময় ভুলে যাই, নিজেকে সেকেন্ড, থার্ড, ফোর্থ প্লেসে প্লেস করি, বাট আই থিঙ্ক উই আর অল ওয়ার্কস ইন প্রোগ্রেস। রাইট। আমার কাছে একটা স্পেশাল ইনফরমেশন আছে আপনার সম্পর্কে, সেটা হচ্ছে যে আপনার কিউট কিউট 3টা ক্যাটস আছে। ইউ আর এ ফার বেবি মাদার। Yes, I'm a So I'm a fur baby how now. that role plays in your life? Absolutely. Please. So that's such a lovely question. এবং আমার আসলে বিড়ালকে নিয়ে যখন কেউ কথা বলতে বলে, আই থিঙ্ক পডকাস্ট উইল গো ওভার টাইম নাও। সো আমার 3টা বিড়াল, দে আর লাইক মাই বেবিজ, এবং আসলে আমার হাজবেন্ডের ওয়ার্ল্ড রিভলভস অ্যারাউন্ড আওয়ার ক্যাটস। বাহ। এবং আসলে আমাদের ফার্স্ট বিড়ালটা আসে ফ্রম আ মিসকমিউনিকেশন। সো আমরা যখন থাইল্যান্ডে ছিলাম, একটা ভ্যালেন্টাইন্স ডে ইভেন্ট হচ্ছিল একটা ক্যাট শেল্টারে। সো আমরা বললাম হচ্ছে একটু ডিফারেন্ট টাইপ অফ এক্সপিরিয়েন্স করি। সো ওখানে একটা বিড়াল দেখলাম যাকে এত সুইট লাগছিল, এবং তখন ওকে আদর করলাম, ও একটা বক্স থেকে বের হয়ে আসলো, এবং আমার থেকে আদর নিচ্ছিল, হাজবেন্ডের থেকে আদর নিচ্ছিল। তো কোথায় কোথায় আমার হাজবেন্ড বললো, তুমি কি ওকে চাও? সো আই থট হি ওয়ান্টেড দ্য ক্যাট। সো আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওকে খুশি করার জন্য, হ্যাঁ ঠিক আছে। অ্যান্ড ও যখন প্রশ্ন করছিল, হি থট আই ওয়ান্টেড ইট। বাহ। সো নান অফ আস ওয়ান্টেড আ ক্যাট, বাট উই এন্ডেড আপ উইথ আ ক্যাট। আমাদের অ্যানিমালসদেরকে আনার পরে আই পার্সোনালি ফিল দ্যাট উইভ বিকাম বেটার হিউম্যান বিংস। আসলে একটা লাইফকে রেসপন্সিবলি টেক কেয়ার করা, এবং যেই লিভিং বিং কথা বলতে পারে না, ওদেরকে ভালোবেসে যত্ন করে যখন টেক কেয়ার করি, উইদাউট কন্ডিশন, আনকন্ডিশনাল, ইটস এ ট্রেমেন্ডাস অ্যামাউন্ট অফ রেসপন্সিবিলিটি। এবং ওদের থেকে যখন ভালোবাসাটা পাই, এবং ওয়েন উই আর স্ট্রেসড, আমার বিড়ালরা আমাদের কাছে চলে আসে, কোলের উপরে সে বসে, চুপ করে বসে থাকে, মন খারাপ হলে ওরা সেন্স করতে পারে। As human beings, we've become more empathetic, more caring, and I feel like এখন আসলে animal rights and welfare has become a passion for me. এটা নিয়ে আমি আসলে পাবলিকলি এখন বেশ কথা বলি, এবং আসলে what does it mean to be a responsible or a compassionate human being? আসলে আমরা সবসময় একটা বর্ডার ক্রিয়েট করি, যে আমরা মানুষের জন্য, কিন্তু ওই মানুষের বর্ডারটার মধ্যেই থাকি। আসলে আমরা যখন রিয়েল কম্প্যাশনেট হিউম্যান বিং তখনই হব, যখন আসলে আমাদের কম্প্যাশনটা হিউম্যান স্পিসিসের বর্ডারের থেকেও বাইরে গিয়ে plants, trees, animals, all living এটা নিয়ে beings. হবে। So I personally feel like I'm a better human being for my pets. True. Very nice, very sweet. We are almost end of our conversation. So আমি এখন একটা ইন্টারেস্টিং কোশ্চেন করতে চাই আপনাকে। আপনি ইয়াং সুমাইয়াকে, ধরেন 18 বছর বয়স, তাকে আপনি কি সাজেস্ট করতেন, এমন কিছু যেটা আপনি এখন মনে করেন যে নিজেকে যদি আমি এটা বলতে পারতাম, হোয়াট উড বি দ্যাট সাজেশন? আসলে অনেক কিছু
বাট আমি আসলে মেবি আমার 18-year-old সেলফকে বলতাম যে the world is bigger than the limits that you have created for yourself. So the 18-year-old me, I was quite introverted. I still am. I was not, perhaps less outspoken. এবং আমার আসলে অনেক mental boundaries create করে রেখেছিলাম of what I could do as a person and a woman. So আমার মনে হয় যে I would have told myself to be braver, to be, more outgoing, and also to have more trust in myself and my capabilities. এটা আমি আসলে আস্তে আস্তে লার্ন করেছি, but perhaps if I was, younger, I would have said that. And also practice self-care. Put yourself, because if you do not care about yourself, if you can't take care of yourself, তাহলে আসলে কিন্তু চারিপাশে কাউকে সেটা ইউ ক্যান 100% লাভ care এন্ড করা যায় না। রেসপেক্ট ফুললি, রাইট। আপু খুব ভাল লাগলো, কিভাবে যে সময়টা কেটে গেল বুঝলামই না। আপনার কাছ থেকে মনে হলো আজকে এত কিছু শিখে ফেললাম এত কম সময়ে। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার ইনসাইটগুলো, আপনার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার জন্য। উই আর রিয়েলি গ্রেটফুল। থ্যাংক ইউ সো মাচ। এবং আমারও আসলে এত ভালো লেগেছে। দিস ইজ মাই ফার্স্ট পডকাস্ট দ্যাট আই হ্যাভ আই এম স্পিকিং ইন, এবং আই ফিল লাইক আপনি এত কমফোর্টেবল এবং এত সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছেন, মনে হলো যে একটা ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়ার মাঝখানে আমি এত সুন্দর একটা টাইম কাটালাম। সো থ্যাংক ইউ সো মাচ। Well, you brought the best out of me. Thank you're you too so kind. much. Wishing you a wonderful day. থ্যাংক ইউ। আজকের জন্য এ পর্যন্তই। দেখা হবে আমাদের শি লিডস এর নেক্সট পডকাস্টে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।